প্রিয় গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নে শেষ করেছেন শহীদ জিয়া। ধন্যবাদ। গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের সালদা গ্রাম বিএনপি আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ। এই সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় বিএনপি নেতা জনাব রেজাউল হক ঝুনু ভাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, দীর্ঘ 35 বছরের সহযোদ্ধা, একসাথে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী লড়াই করেছি, বিভিন্ন সন্ত্রাস বিরোধী লড়াই করেছি, কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, একসাথে জেল খেটেছি, একসাথে মামলা খেয়েছি, একসাথে কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছি, একসাথে বনে বাজারে পালিয়েও বেরিয়েছি। সেই স্নেহের ছোট ভাই, আপনাদের প্রিয় নেতা, গাংনীর লড়াকু যোদ্ধা, গাংনী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বাবলু। উপস্থিত আছেন মেহেরপুর গাংনী পৌর জাহাজের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক সুলেরি আলভি। আমাদের সাথে উপস্থিত আছেন প্রভাষক নাসির উদ্দিন ভাই, মহিলা দল নেত্রী আসমা আক্তার, প্যানেল চেয়ারম্যান সারবাটি ইউনিয়ন, আমার ছোট বোন উদীয়মান বিএনপি নেত্রী এবং মহিলা দল নেত্রী ফারহানা সুলতানা ইতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজীব খান, মেহেরপুর পৌর যুব দলের আহ্বায়ক সামিল ইসলাম লিজন এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আয়োজক আমার আরেক স্নেহের ছোট ভাই, এই রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সার্গিদুল ইসলাম সহ উপস্থিত আমার প্রাণপ্রিয় বিএনপির নেতা কর্মী ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম। এই ঠান্ডার সময় আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। আজকে মূলত এই কর্মী সভাটি আয়োজন করা হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের সরকার প্রধান জননেতা তারেক রহমান প্রদত্ত বাংলার মুক্তির সনদ, 31 দফা বাংলার মুসলিম জনতার পক্ষে দেওয়া হয়েছে, সেই 31 দফা প্রচার এবং জনসম্পৃক্তিকরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি উপলক্ষে কর্মী সভা। এখন 31 দফা নিয়ে বিস্তারিত আলোচনা করা অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমরা আজকে যে আলোচনাটি করতে এসেছি, যে আপনারা জানেন যে আমরা দীর্ঘ 16.5 বছর, আগে আমি আর গেলাম না, এই 16.5 বছর কি নির্যাতনের মধ্য দিয়ে, কি অত্যাচারের মধ্য দিয়ে বিএনপি তার দিনগুলি অতিবাহিত করেছে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা। আজকে একটি কথা বলতে চাই, বাবু অনেক বক্তব্য দিল, তার মধ্যে যে মূল কথাটি ছিল যে বিএনপির আমরা যা নেতৃত্ব দিই বিভিন্ন পর্যায়ে, আমরা সবাই আওয়ামী লীগের দ্বারা মামলার শিকার হয়েছি, আমরা জেল খেটেছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আমরা কি শুধু কষ্ট পেয়েছি? এই কষ্ট বাংলার সব সাধারণ মানুষ পেয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হলো, আমরা যারা আমি আমার বাড়ির একজন বিএনপির কর্মী বা নেতা, বাবলু তার বাড়ির নেতা, আলভি তার বাড়ির নেতা, আমাদের বাড়িতে আমাদের পরিবার নাই, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আছে কিনা? এই 16 বছর প্রায় মাঝে মাঝে বিরতি দিয়ে এই সবার বাড়িতে র্যাব আর পুলিশ হানা দিত না? হানা দেয়নি? বাবলুকে খুঁজতে গেছে, আমাকে খুঁজতে গেছে, কোনোদিন পেয়েছে, কোনোদিন পাইনি। তো আমরা পালি থাকলেও বাড়িতে গেছে। আমাদের এই পরিবারের লোকগুলো 16টি বছর এই পুলিশি আতঙ্কে ভুগতে ভুগতে সব অসুস্থ হয়ে গেছে। ভালো লাগছে কিনা? আরেকটি কথা বলতে চাই, প্রখর রোদ্রের ভিতরে বৈশাখ মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ সহ তারাবি সহ রোজা করলেন, পৌষ মাঘের শীতে আপনি তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ সহ রোজা করলেন। ঈদের আগের দিন আপনাকে ঘরবন্দি করে ফেলা হলো, আপনাকে ঈদের বাজার করতে দেওয়া হলো না, আপনার স্ত্রী সন্তানদের মা বাবা পোশাক কিনতে দেওয়া হলো না, এমনকি ঈদের বাজারও করতে দেওয়া হলো না, উৎসব করতে দেওয়া হলো না। কেমন লাগে বলেন? খারাপ লাগবে না? আর একটা লোক রোজা তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজও পড়লো না, সেই লোক যদি বাজার ঘাট করে খুব উল্লাসের সাথে ঈদ উদযাপন করে, তাহলে কেমন লাগবে বলেন তো? এই কথাই বলতে চাই, 5 তারিখের আগের বিএনপি 5 তারিখের পরের বিএনপি এক হবে না। 5 তারিখের আগে 16 বছর লড়াই করেছি, জেল খেয়েছি, বনে বাজারে ঘুমেছি, আর যারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে নির্বিঘ্নে রাত্রি যাপন করেছে, বাড়িতে গেছে, একদিনও বাড়ি ছাড়া হয়নি, একদিন কোর্টের বারান্দায় যায়নি, একদিন তারা বাড়ি পুলিশ যায়নি, সেই লোক যদি বিএনপি নেতা হয়, সেই নেতৃত্বকে আমরা মানতে পারি না।
আমরা ন্যায়ের পক্ষে লড়াই করেছি, জনগণের পক্ষে লড়াই করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এমনকি শুধু তাই নয়, 5 তারিখে হাসিনা পালিয়েছে, 4 তারিখে আমরা মিছিল করেছি মেহেরপুরে। ওই মিছিলে ব্রাশ ফায়ার হওয়ার কথা, যেমন ঢাকায় হয়েছিল। পাখির মতো গুলি করে ঢাকায় মারেনি মানুষ, মেরেছে তো, মেহেরপুরে মারতো। আল্লাহ সহায় ছিল, পুলিশ কোনো অ্যাকশনে যেতে পারেনি, আমরা তো মারা যেতে পারতাম। আজকে কাকে কাকে বিএনপির বিভিন্ন নাকি পদ দেওয়া হয়েছে, এরা এই পদের অধিকার রাখে না, এটা অনৈতিক। আজকে যারা বিএনপির ত্যাগী নেতা কর্মী, তাদের হক মেরে ওই পদ ষড়যন্ত্র করে দেওয়ানো হয়েছে। আমরা তাই এই কমিটিকে পুনর্গঠনের জন্য আন্দোলন করছি। আজকে বুঝতে হবে আপনাদের, 71 সালে লাখো শহীদের রক্ত স্নাত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়নি। তো আমি আপনি বা আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধ করেছিল, তাদের কি দায় পড়েছিল যে বন্দুক নিয়ে পাক হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বুকে রক্ত দিতে হবে? দায়টা পড়েছিল যে এই পবিত্র ভূমিকে স্বাধীন করতে হবে, মানুষের অধিকার রক্ষা করতে হবে। বাংলা এই ভূমির মানুষ, এই পূর্ববঙ্গের মানুষ যেন বৈষম্যের শিকার না হয়, অবিচারের শিকার না হয়, যাতে সকলে সমান অধিকার পায়, সামাজিক ন্যায় বিচার পায়, আইনের শাসন পায়, ভোটের অধিকার পায়। এই জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল না? শেখ মুজিব পাকিস্তান থেকে ফেরত এসে সে তো আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনীর কাছে। ফেরত এসে সে যখন রাষ্ট্রের দায়িত্ব নেয়, সে কি এই যে 30 লাখ শহীদের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেনি? সে 30 লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করেনি। এই বেইমানির ফল হলো 3.5 বছরের মধ্যে গোষ্ঠী নিপাত হয়ে গেছে। তার হয়েছে কিনা? ঠিক তেমনি ভাবে 90 সালেও আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম। এরশাদ বন্দুকের জোরে বিএনপি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা এসেছিল। আমরা এরশাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে আমরা ছাত্রনেতা থেকে আজকের এই পর্যায়ে এসেছি। এরশাদ বিরোধী আন্দোলনে অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছিল, নূর হোসেন সহ, ডাক্তার মিলন সহ অনেকে রক্ত দিয়েছিল। এই রক্তের ঋণও আমরা শোধ করে নিই। বারবার আমরা শহীদের রক্তের সাথে প্রতারণা করি, হয় আমরা করি, নয়তো আওয়ামী লীগ করে। যার কারণে বারবার বাংলাদেশে আন্দোলন করতে হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকের এই রাত্রিবেলায় শালদা গ্রামের এই কর্মী সভায় আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে আর আমরা রক্ত দিতে চাই না। শেখ হাসিনা 16টি বছর বিভিন্ন ছলচাতুরি প্রতারণা করে রাষ্ট্র ক্ষমতায় ছিল। রাষ্ট্র ক্ষমতার মূল অস্ত্র ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী, যাদেরকে অবৈধ অস্ত্র দেওয়া হয়েছিল তাদের হাতে, আর বৈধ অস্ত্রধারী পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী। এই অস্ত্রের জোরে ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার ছেলেদেরকে বিএনপির হত্যা করা হয়েছে। 600 মানুষ এখনো গুম হয়েছে, যাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। এইভাবে সমাজে ভীতি সন্ত্রাস ছড়িয়ে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় ছিল। 2014 সালে একদলীয় ভোট করেছিল, আপনাদের মনে নেই? বিএনপিকে বাদ দিয়ে জোর করে ভোটিত হয়েছিল 154টা সিটে, কোন রকম ভোটই হয়নি। আবার 18 সালে আমাদের সাথে প্রতারণা করে সে কি করলো? 18 সালে বিএনপির নেতাদের পুলিশ দিয়ে তাড়িয়ে, র্যাব দিয়ে তাড়িয়ে ধরে নিয়ে গিয়ে কারো কাছে 2 লাখ, 5 লাখ, 1 লাখ টাকা নিয়ে কাউকে ছেড়ে দিয়েছে। আর অসংখ্য মানুষকে কারাগারে পাঠিয়েছে নেতাদেরকে দিয়ে, পুলিশ দিয়ে সিল মেরে ভোটার নেয়। পুলিশের রাতের বেলায় সিল মেরে 18 সালে নির্বাচন হয়ে গেল। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন একটি হলো, দামি নির্বাচন। আওয়ামী লীগের মধ্যে 3-4টি প্রার্থী করে দিল শেখ হাসিনা। আমি সেদিন বলেছিলাম, এইবার শেখ হাসিনা তার নিজের কফিনে নিজেই পেরেক মারা শুরু করলো। আওয়ামী লীগ দ্বিখণ্ডিত করে ফেললো শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনার মাথায় যা আসে তাই করে। আজকে আমরা এই সভা করছি আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্য যে বারবার রক্ত দেওয়া হয়েছে এই সমস্ত অপকর্মার স্বৈর শাসক জন্ম দেওয়ার জন্য না, দুর্নীতিবাদদের জন্ম দেওয়া না। 26 লক্ষ কোটি টাকা, 26 লক্ষ টাকা শেখ হাসিনার পরিবার এবং তার সাঙ্গপাঙ্গরা বাইরে পাঠিয়ে দিয়েছেন, দেশের বাইরে। ওই 26 লক্ষ টাকা আমাদের দেশে থাকলে 200টা পদ্মা সেতু হতো। আর আজকে যে চাল, ডাল, তেল, নুন, চিনি সহ এই শিক্ষা উপকরণ, তেল, এই যে ডিজেল, তারপরে আমাদের এই যে ভোজ্য তেল, সোয়াবিন, পাম অয়েল, এদের যে দাম বেড়েছে, এই যে দেশ থেকে এইভাবে অবাধে টাকা পাচার হয়ে যাওয়ার কারণে এই মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে বা মূল্যস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আজকে এই একটা অবৈধ সরকার শেখ হাসিনাকে আমরা সরিয়েছি। এখন কিভাবে সরালাম? আপনাদের মনে আছে যে 1918 সালে এই কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। ছাত্ররা বলেছিল যে আমাদের এই 52% কোটা ছিল, বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধ এসে অন্ত
এই কোটার নামে শেখ হাসিনা আওয়ামী লীগের লোকের ছেলেদের চাকরি দিত, আর যেটা সাধারণ কোটা থাকতো সেখানেও আমাদের ছেলেদের চাকরি হতো না। সেখানে ওই বিএনপি করে কিনা আগে ওই বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে দেখা হতো। অর্থাৎ এই 16 বছর যথাযথভাবে আমাদের লোকদের ছেলেদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয়নি। 18 সালে ছাত্রদের দাবির মুখে শেখ হাসিনা মেনে নিলেও আবার 24 সালে এসে ছলচাতুরি করে হাইকোর্টের কাছে বন্দুক রেখে সে আগের অবস্থায় আবার ফেরত গেল, যে আগে যে কোটার ব্যবস্থা ছিল সেটাই চলে গেল, যেটা 18 সালে বাতিল করেছিল। ছাত্ররা মানল না, আন্দোলন করলে শেখ হাসিনা প্রতারণার একটা সীমা থাকে। সেই আন্দোলনের মধ্য দিয়ে কোটা বিরোধী আন্দোলন এক সময় বৈষম্য বিরোধী আন্দোলন এর রূপ নিল এবং রংপুরে ছাত্র নেতা আবু সাইদে মারা গেল পুলিশের গুলিতে। সেই রক্তের পর্বে 200 মানে 2000-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিল শেখ হাসিনার পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে, এমনকি হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা হয়েছে। তাহলে এই 2000 ছাত্রের, যুবকের, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা নূতন করে 2024 সালের 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, নতুন স্বাধীনতা পেলাম। তাহলে এই যে জন আকাঙ্ক্ষা, যে জনগণ লাখে লাখে কাতারে কাতার দিয়ে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে পুলিশ র্যাবের গুলির মুখে পাখির মধ্যে গুলি করে মারছে, সেই গুলির মুখে তারা বুক চিতে দাঁড়িয়েছিল। তাদের আকাঙ্ক্ষাটা কি? তাদের আকাঙ্ক্ষা কি আবারও একটা স্বৈর শাসক পয়দা করার জন্য? আবারও একটা শেখ হাসিনা মার্কা রাষ্ট্রপ্রধান পয়দা করার জন্য? তা না প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে তাতে বিচার বিভাগ, প্রশাসন মানে সরকার, নির্বাহী বিভাগ এবং আইনসভা মানে জাতীয় সংসদ, এতে ক্ষমতার ভারসাম্য থাকবে, যাতে করে কেউ এককভাবে ক্ষমতার অধিকারী না হতে পারে। এমনি ভাবে ফ্যামিলি কার্ড মানে পারিবারিক কার্ড দেবে মধ্যবিত্ত সকল স্তরের মানুষ, যারা গরিব মানুষ, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সেটা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলতে পারবে। যাই হোক, এইভাবে 31 দফায় আমাদের মেয়েদের অধিকার দেওয়া আছে। সর্বক্ষেত্রে মেয়েদের অধিকার যাতে তারা প্রতিষ্ঠা করতে পারে, ক্ষমতায়ন হতে পারে, এই সমস্ত কিছু আছে। সময় পেলে আমরা কোনো একদিন আরো বিস্তারিত আকারে বলবো, মোটা দাগে এইগুলো বললাম। যাই হোক, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশে যাতে এদের কোন দুর্নীতিবাজ গড়ে উঠতে না পারে, কোন স্বৈর শাসক গড়ে উঠতে না পারে, আজকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা কিন্তু আমাদের দায়িত্ব। বারবার আমরা রক্ত দিতে চাই না। আজকে যদি আবার আমরা মনে করি যে জনগণের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবো, জনগণের ভোট নেব, আবার এই জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, এই জনগণের কষ্টার্জিত ঘাম ঝাড়ানো টাকা পয়সা লুটপাট করে আমি এমপি হব, জনগণের স্বপ্নকে চুরি করব, করে আমি গাড়ি বাড়ির মালিক হবো, ঢাকায় ব্যাংক ব্যালেন্স করবো, বিদেশে টাকা পাঠাবো, বাড়ি বানাবো বিদেশে, এই চিন্তা চেতনার খবর দিতে হবে। প্রথমে রাজনৈতিক নেতাদের আমরা আছি, এই রাজনৈতিক নেতাদের তোলবা করতে হবে, আগে নিজের সাথে নিজের লড়াই করতে হবে। আগামী দিন যদি আমরা এই জনগণের ভোটে চেয়ারম্যান এমপি নির্বাচিত হই, আমরা এই জনগণের আকাঙ্ক্ষার সাথে যেন প্রতারণা না করি, জনগণের কষ্টার্জিত অর্থ যাতে আমরা লুটপাট না করি ক্ষমতাবাজি করে। দেশের মানুষ ক্ষমতাবাজি দেখতে চায় না, দেশের মানুষ এখন দায়িত্ব দেখতে চায়। আর রক্ত আমরা ছোট দিতে চাই না। বাংলাদেশে ছাত্র জনতা আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন সহ যারা রক্ত দিয়ে আমাদের এই পূর্ব বাংলার বাংলাদেশের পবিত্র ভূমিকে যারা মুক্ত করে গিয়েছে, যে জনকাঙ্ক্ষাকে ধারণ করে এই জনগণের যে আকাঙ্ক্ষাদের চিন্তা, সেই চিন্তাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে আমার ছেলে, আপনার ছেলে এমএ পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, আপনার টাকা নাই, আপনার মামু নেই, খালু নেই, আপনার ছেলে চাকরি হবে না। ঘুষ দিন না দিলে তো চাকরি হয় না আজকাল। আবার দলীয় লোক কোথায় মামু খালু থাকা লাগে। এই ধরনের নোংরামো আর এই অনিয়মকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিতাড়িত করতে হবে, যাতে করে যোগ্যতা যার থাকবে সে পাবে চাকরি, সমস্ত মানুষ যাতে নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে, ঘুষ দুর্নীতি যাতে শিকার না হয়। এবং শুধু তাই নয়, আজকে সমস্ত ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে, যাতে কোনো বৈষম্য না থাকে। একজন গরিব কৃষকের সন্তান যেভাবে লেখাপড়ার সুযোগ পাবে, ঠিক তেমনি ভাবে গ্রামের একজন ধনী লোকের সন্তানও যেন সেইভাবে লেখাপড়ার সুযোগ পায়। একজন গরিব মানুষের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে না, ছেলেমেয়েরা, তা আমরা হতে দিতে পারি না। এই আবু সাইদ সহ এই জুলাই আগস্ট বিপ্লবের যে মহান চেতনা, সেই চেতনার ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে নতুন করে স্বৈরাচার, দুর্নীতিবাজ, ভোট চোর, মানুষের হক মেরে খাওয়া কোন নেতৃত্বের জন্ম আমরা দিতে পারি না। তাই বন্ধুরা, আপনারা এই শীতের রাতে কষ্ট করে বসে আছেন, শেষে দু একটা কথা বলতে চাই যে সত্যের জয় সব সময় হয়, মিথ্যার কোনদিন জয় হয় না, সাময়িক হয়। তাই আজকে
অনেক আছে, আমাকেই নিতে হবে তা না। আমার মতন অনেক লোক বিএনপি করে এবং তারা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে কষ্ট করে দলটাকে বাঁচিয়ে রেখেছিল। তাদেরকে খুঁজে বের করে আগামী দিনে যদি সুন্দর বাংলাদেশ করতে হয়, যে কথাগুলো আমি একটু আগে বললাম, একটি বৈষম্যহীন একটা রাষ্ট্র যদি গড়ে তুলতে হয়, সবার জন্য যদি একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে হয়, তাহলে কি হবে? ত্যাগী সুন্দর মানুষ, সুন্দর মানসিকতার নেতৃত্ব চাই, তাই নাকি? যারা ত্যাগ করতে জানে, সুন্দর মানসিকতা পোষণ করতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকতে পারে, যার মনে কোনো অহংকার থাকবে না, সেই লোক আগামী দিনের নেতৃত্ব দেবে। এবং সেই ত্যাগী নেতাদের নিয়ে আমরা আগামী দিনে নতুন বিএনপি গড়ে তুলতে চাই এবং সেই বিএনপি একটি নতুন বাংলাদেশের আগামী নেতৃত্ব দেবে। তাই আজকে আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আপনাদের থাকার আহ্বান জানাই। একটি কথা বলতে চাই যে জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে যে সবকিছু অর্জন হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই একসাথে থাকতে পারি, যেমন জুলাই আগস্টে দেশের মানুষ একসাথে ছিল, সেইভাবে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা জিয়ার সৈনিক, আমরা যারা তারেক রহমানের সৈনিক, আমরা যদি এক জায়গায় থাকতে পারি, তাহলে আমরা শুধু আমাদের দলের ভিতরে একটা ষড়যন্ত্র না, দেশের সমস্ত ষড়যন্ত্রকে আমরা রুখে দিয়ে এই ছাত্র জনতা যে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে, সেই চেতনা এবং স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং সেই রক্তের ঋণ আমরা শোধ করবো। আর এই রক্তের ঋণের সাথে যদি আবারও কেউ গাদ্দারি করে, তাহলে আওয়ামী লীগের থেকেও খারাপ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য, প্রিয় ভাই। অতএব এই রক্তের ঋণ আমাদের শোধ করা লাগবে। যে রক্তের ঋণ, 71-এর রক্তের ঋণ আমরা শোধ করিনি, 90-এর রক্তের ঋণ শোধ করিনি বলেই আজকে আবারও আমাদের 2024-এ এসে নতুন করে রক্ত দিতে হয়েছে। তাই আগামী দিনে যেন রক্ত দিতে না হয়, এই শহীদদের ঋণ যদি আমরা শোধ করতে পারি, তাদের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং সেই বাংলাদেশ গড়ে তুলতে হলে মানে ত্যাগী সুন্দর মনের অধিকারী নেতৃত্ব আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যাদের মধ্যে মনে অহংকার নেই, যাদের মনে লোভ নেই, যাদের মনের ভিতরে লোকের টাকা মেরে খাওয়ার অভ্যাস নেই, হক মেরে খাওয়ার অভ্যাস নেই, যারা জনগণের হক আদায় করবে, হক আদায় করার জন্য রাজপথে থাকবে, তাদেরকে আপনারা নেতা নির্বাচিত করবেন এবং ভোট দেবেন। এই প্রত্যাশা রেখে এই শীতের রাতে শাল্লাহ গ্রামের যে সমস্ত বিএনপির নেতা কর্মী ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে শুনছেন, সকলকে আমার মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে, মেহেরপুরের নেতা, আপনাদের প্রিয় নেতা মাসুদুল, আপনাদের প্রিয় নেতা আমজাদ হোসেন, আপনাদের প্রিয় নেতা আমার ছোট ভাই বাবলুর পক্ষ থেকে, আসাদুজ্জামান বাবলুর পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।